এমনও হয়ে যেতে পারে যে বিএনপি ঠেকাও, সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ঠেকাও, এ ধরনের কিছু ওই ইলেকশনে চলে আসতে পারে। ক্লিয়ারলি বলা যাচ্ছে না যে ভোট মানে বিএনপি পাবে বা জামাতই জয়লাভ করবে। এই বৃত্তটা আমি মনে করি এবার নির্বাচনে একটা নতুন ডাইমেনশন আমাদের সামনে হাজির করবে, যেটা আমরা এখন টের পাচ্ছি না। আওয়ামী লীগ বিএনপিকে ভয় পেয়েছে, যে তারা মনে করেছে সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি জিতে যাবে। দেখেন এনসিপির এখন যিনি মানে আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং উনি যেহেতু মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি মুখ্য সমন্বয়ক ছিলেন, তো যখন প্রফেসর ইউনূস এবং অ্যাডভাইজাররা যখন মানে শপথ গ্রহণ করেন, সেই সময় কিন্তু প্রফেসর ইউনূস নিজেই বলেছেন যে এই ছাত্র জনতাই তার নিয়োগকর্তা, এবং উনি নিজেও, নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা ছিলেন। সুতরাং এই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র জনতা বা ছাত্রদের প্রতি এই সরকারের একটা মানে দুর্বলতা বা একটা সংস্পর্শ সম্পর্ক, এটা তো আছে, এটা তো কোনো লুকাবার কিছু নাই। তো সম্পর্ক থাকলে এটার তো একটা প্রভাব পড়বেই। সুতরাং এখানে কোনো মানে আলাদা করে কথা বলার সুযোগ নাই। আবার আমরা যদি দেখি যে এই উপদেষ্টাদের নিয়োগটা আসলে কে নির্ধারণ করেছেন, এটার জন্য তো কোনো সর্বদলীয় রাজনৈতিক সভা হয় নাই। নিয়োগের সময় আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে তখন যেটা ছিল, তখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করেছে এবং বিএনপির সাথেও পরামর্শ করেছে। এবং প্রফেসর ইউনূস যখন আপনার এই ফ্রান্স থেকে দেশে ফিরে এসেছেন, তখন কিন্তু ওনার কাছে ওই তালিকাটা ছাত্ররাই দিয়েছে যে আমরা এদেরকে উপদেষ্টা হিসেবে চিন্তা করেছি। তো সেখানে দেখা গেছে বিএনপিরও প্রস্তাব ছিল। তাহলে এই সরকার তো শুধু মানে এনসিপির বা ছাত্রদের সরকার না, এটা সকল দলেরই এই সরকারের প্রতি মানে সমর্থন ছিল। এবং যখন আমরা দেখি যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা সব দলের লোকেরাই তো আমরা সেখানে উপস্থিত ছিলাম। অতএব এইটাকে আলাদা করে এনসিপি মুখী সরকার বা বিএনপির চেয়ারপারসনের সাথে বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলেছেন বলে এটা বিএনপি মুখী সরকার হবে, এটা বলতে গেলে তো আমাদের সাথেও তো প্রধান উপদেষ্টার নানা সময় মিটিং হয়েছে। তো এগুলোকে আমি মনে করি যে এগুলো একটা মানে ছোটোখাটো বিতর্ক তোলার ব্যাপার। যেহেতু রাষ্ট্র একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে এই বিতর্ক তোলায় আমাদের জন্য কিন্তু খুব বেশি কল্যাণের কিছু নাই। আমরা মনে করি সরকার এটা সর্বদলীয় সরকার, সরকারের নানা চড়াই উতরাই পেরিয়ে সরকারকে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে সে কোনো কোনো দলের প্রতি কখনো কখনো হয়তো নানা কারণে তার একটা সফট কর্নার প্রকাশ হয়ে পড়ে। যদিও এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ সরকারের নিরপেক্ষতা যাতে ক্ষুণ্ণ না হয়, সরকার যাতে কারো ভয়ে ভীত না হয়, সরকার যাতে কারো প্রতি আলাদা করে নিজের মানে ইয়েটা না দেখান, ভালোবাসাটা বা পছন্দটা না দেখান, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কিন্তু যেহেতু এটা সর্বদলীয় সরকার, এখানে সকল দলের লোকদের পরামর্শেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সুতরাং এখানে কেউ আমরা বলতে পারবো না যে আমার না ওনার, ওনার না আমার। আমাদের সকলেরই এখানে কোনো না কোনোভাবে আমাদের অবস্থান আছে, সম্পর্ক আছে, এবং এই সরকারটা সেটা যদি ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে তাহলে আমাদের জন্য ভালো। নিরপেক্ষতা যাতে ক্ষুণ্ণ না হয় সেই জিনিসটা আশা করি তারা খেয়াল রাখবেন। আচ্ছা, যেহেতু নির্বাচনের আবাস বা মানে তার মৌসুমের দিকে ধাবিত হচ্ছে সরকার, এবি পার্টির প্রস্তুতি কি আসলে, তারা আসলে কি করবে নির্বাচন নিয়ে, আসন নিয়ে, প্রার্থী নিয়ে কি ভাবছেন? আমরা যেহেতু এবারে প্রথম আমাদের নির্বাচন, আমরা রেজিস্টার্ড সংগঠন আকারে আমাদের মার্কা আছে ঈগল মার্কা, তো আমরা তো চেষ্টা করব যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমরা যাতে প্রার্থী দিতে পারি। ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিটি একটা ইন্টারনাল সার্ভের মাধ্যমে তারা 181 জন প্রার্থীকে তারা মানে নির্ধারণ করেছেন প্রাথমিকভাবে। আমরা আরও সার্ভে করছি আরও বেশি আসনে যাতে আমরা প্রার্থী দিতে পারি, সেজন্য আমাদের একটা প্রস্তুতি আছে। তো প্রথম হচ্ছে আমরা দলগতভাবে যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দিতে পারি সেটার জন্য আমরা কাজ করছি। দ্বিতীয় হচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসবে তখন নানা জোট, নানা অ্যালায়েন্সের একটা সুযোগ তৈরি হবে বা আলোচনা উঠবে। আমরা কিন্তু এখানেও আমরা খুব উদার আছি। আমরা নির্বাচনী ফলাফল ভালো করার জন্য স্ট্র্যাটেজিক কারণে যদি কারোর সাথে জোট করতে হয় সেই চিন্তাও আমাদের আছে। তো সেই জায়গা থেকে যেটা আমাদের জন্য রাজনৈতিক নীতিগতভাবে কৌশলগতভাবে আমাদের জন্য কল্যাণকর হবে সেটাকেও আমরা বিবেচনায় রাখবো। তবে সার্বিক কথা হচ্ছে আমরা নির্বাচনের প্রস্তুতির কাজ আমরা শুরু করেছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে বিএনপি জামায়াতের প্রার্থীরা ছাড়া বর্তমান যে অবস্থান চলছে দেশে, অন্য কোনো দলের প্রার্থীরা ভোটে জিততে পারবে? দেখেন, এটা তো ভোটের আচরণটা কিন্তু আমরা গত 16 বছর ধরে দেখি নাই। বিএনপি জামাতের লোকদের কাছে তাদেরকে কারা ভোট দিবে, কি দিবে, এই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব ডাটাটা নাই। কারণ 15-16 বছর ধরেই
মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কারোই ভোটাধিকার ছিল না। ফলে এবারের মানুষের কাছে যেহেতু নতুন রাজনীতি, নতুন গণতান্ত্রিক ব্যবস্থাপনা, নতুনভাবে মানুষ একটা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, কারো কোনো ভয়ভীতি থাকবে না, এবং আমরা যেটা বলেছি যে দল নয় মত নয় সবার উপরে বাংলাদেশ, এই কথাটা আমরা প্রপোজ করার চেষ্টা করছি। আমি কিছুদিন আগে ফেনীতে গিয়েছিলাম, আমি সেখানে বলেছি মানুষের মনোভাব এখন এমন হয়েছে সে মার্কা বিবেচনা না করে ব্যক্তি বিবেচনা করেও ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে সে আগ্রহটা তৈরি হচ্ছে। তো এই অনেকগুলো বিষয় ফ্যাক্টর এখানে কাজ করছে, কারণ মানুষের মধ্যে এবারের গণ অভ্যুত্থানের ফলে যে জিনিসটা তৈরি হয়েছে, আপনি দেখেন গণ অভ্যুত্থানটা কিন্তু আমাদের প্রথাগত রাজনৈতিক দলের দ্বারা হয় নাই। গণ অভ্যুত্থানটা নেতৃত্ব দিয়েছে একেবারেই একটা নতুন জেনারেশনের ছাত্ররা এসে। ফলে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট যে মানুষ আর দল মার্কার বৃত্তের মধ্যে নাই। এবং এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি এই সময়ে সোশ্যাল মিডিয়ার হাইয়েস্ট একটা মানে মানে কি বলা যায় যে ইমপ্রেশন, সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ভূমিকা এখানে রয়েছে। ফলে এই নানা ধরনের ফ্যাক্টরের কারণে মানে এমন কিছু ক্লিয়ারলি বলা যাচ্ছে না যে ভোট মানে বিএনপি পাবে বা জামাতি জয়লাভ করবে বা আওয়ামী লীগই জয়লাভ করবে। এই বৃত্তটা আমি মনে করি এবার নির্বাচনে একটা নতুন ডাইমেনশন আমাদের সামনে হাজির করবে, যেটা আমরা এখন টের পাচ্ছি না। নির্বাচন যদি সুষ্ঠু হয়, একটা ভালো নির্বাচন যদি হতে পারে, তাহলে মানুষ সেটা একটা নতুন ডাইমেনশন প্রকাশ করবে। আচ্ছা, আমি তো সামাজিক মাধ্যম বিভিন্ন মাধ্যমে তো আমরা এটা শুনি যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, মানে আপনার কি মনে হয় বিএনপি কে আসলে মানে সরকার গঠন করবে, আর আপনারা কি বিএনপির সাথে জুড়ে যাবেন? এখন বিএনপি নানা কারণে একটা মানে একটা বেনিফিশিয়ারি পজিশনে আছে, কারণ বিগত 15-16 বছর আমরা যে সুষ্ঠু একটা নির্বাচন পাই নাই, তার একটা প্রধানতম কারণ হচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে ভয় পেয়েছে, যে তারা মনে করেছে সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি জিতে যাবে। তাহলে এই যে বিএনপিকে বঞ্চিত করা হয়েছে গত 3-4টা নির্বাচনে, এই অবস্থানটা কিন্তু বিএনপি এই জায়গায় একটা অগ্রসর পজিশনে আছে। তো এই জায়গা থেকে বিএনপি অবশ্যই একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, কারণ বিএনপি এবং আওয়ামী লীগই ছিল বাংলাদেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল। আওয়ামী লীগের প্রস্থানের পরে বিএনপির পজিশনটা অনেকটা একক পজিশন মনে হচ্ছে আমাদের কাছে। কিন্তু বাংলাদেশের মানুষ আবার একটা সমস্যা হচ্ছে যে সে যখনই একটা দলকে খুব দুর্বল মনে করে, একটা দলকে বঞ্চিত মনে করে, নিপীড়িত মনে করে, তার প্রতি তার খুবই সিম্পেথি থাকে। কিন্তু যখনই ওই দলটা আবার শক্তিশালী হয়, পাওয়ারফুল হয়ে যায়, ক্ষমতায় চলে যায়, তখনই লোকেরা আবার তার বিরোধিতা করা বা তাকে অপছন্দ করা শুরু করে। সেজন্য বিএনপির যে 15 বছরের যে উত্থান, 15 বছরে বিএনপির প্রতি যে মানুষের যে ভালোবাসা, সফট কর্নার, সিম্পেথি তৈরি হয়েছে, এটা কিন্তু এখন আবার ডিক্লাইন করা শুরু করবে। ডিক্লাইনটা করবে এই জন্য মানুষ এখন মনে করছে হ্যাঁ বিএনপি এখন অনেক পাওয়ারফুল। বিএনপির যেই নেতারা ঘরে থাকতে পারতো না, যে কর্মীদেরকে আমরা চোখের সামনে মার খেতে দেখেছি, যেই নেতাদেরকে আমরা সারাক্ষণ জেল খাটতে দেখেছি, সেই নেতাদেরকে আমরা এখন দেখছি যে তারা এখন দোর্দণ্ড প্রতাপে দাপটের সাথে আমাদের সামনে উপস্থিত আছে। তো এখন কিন্তু তাদের আর সেই সিম্পেথির চোখে বিএনপিকে দেখছে না, বরং কিছুটা সমীহ ভয়ের দৃষ্টিতে বিএনপিকে দেখছে। তো এইটা কিন্তু আমাদের দেশের রাজনীতিতে দেখা যায় যে এটা কিন্তু একটা নেগেটিভ প্রভাব আছে। তো এই কারণে অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসবে। আমি মনে করি যে এই ধারণাটাই আবার বিএনপির জন্য একটা ক্ষতিকর ধারণা, যে তখন মনে করবে হ্যাঁ বিএনপি তো আছেই, যাক আমি তাহলে বিএনপিকে ভোট দেবো না, দেখি বিএনপি তো এমনি পপুলার আছে। এবং তখন অন্য সিম্পেথি কাজ করতে পারে, বিএনপি প্রধান আর বাকিরা হচ্ছে সবাই বিএনপির বিরোধী। এই একটা মানে ইলেকটোরাল যেই আমাদের দেশে যেই মানে ফ্লোটা ওঠে, এই ফ্লোটা উঠতে পারে। এমনও হয়ে যেতে পারে যে বিএনপি ঠেকাও, সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ঠেকাও, এ ধরনের কিছু ওই ইলেকশনে চলে আসতে পারে। তো এই ইস্যুগুলো কিন্তু ক্রিটিক্যাল ইস্যু আমাদের দেশের রাজনীতিতে কাজ করে। তো সেই জায়গা থেকে যারা অনেকে মনে করছেন বিএনপি খুব হেসে খেলে নির্বাচনে জিতে যাবে, হেসে খেলে সরকার গঠন করবে, সেই জায়গায় আমি কিন্তু একটু মানে দ্বিমত পোষণ করি বা আমি ভিন্ন মাত্রা আমি দেখতে পাই। দ্বিতীয়, আপনি যে প্রশ্ন করেছেন বিএনপির সাথে অ্যালায়েন্স হওয়ার আমাদের সম্ভাবনা আছে কিনা, দেখেন ইলেকশনের অ্যালায়েন্সটা হচ্ছে শুধুমাত্র নির্বাচনে জিতার একটা কৌশল মাত্র। তো ইলেকট্রাল অ্যালায়েন্স বাংলাদেশে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শত্রু দলদের সাথেও অ্যালায়েন্স হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে দুটো জিনিস খেয়াল করব, বিএনপি যদি আমাদের সাথে অ্যালায়েন্স করার ব্যাপারে আগ্রহী হয়, তখন আমরা চেষ্টা করব যে এই অ্যালায়েন্সের পেছনে আমাদের যে রাষ্ট্র সংস্কার বা আমাদের যে রাষ্ট্র পরিবর্তনের কিছু দিক আছে, সেই জিনিসগুলোর সাথে বিএনপির সাথে আমাদের মিলে কিনা। যদি মিলে তাহলে অ্যালায়েন্সের বিষয়টা আমরা বিবেচনা করব। আর আমরা যদি দেখি যে না, আমাদের একটা লং টার্ম পলিটিক্সের ব্যাপার আছে, আমরা বিএনপির সাথে গেলে এই মুহূর্তে আমাদের দলের ইমেজের সমস্যা হতে পারে, বা আমরা নতুন দল আকারে মানুষ মনে করবে
যে এরা তো খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের সমঝোতার জায়গায় চলে যাচ্ছে, তখন এই জিনিসটাকে আমরা বিবেচনায় নিব। ফলে এখনও আমাদের কাছে এটা পরিষ্কার না, এখন পর্যন্ত আমরা বিএনপির সাথে কোনো অ্যালায়েন্সে যাই নাই। এত বড় আন্দোলন গিয়েছে, আমরা বিএনপির পাশাপাশি আলাদা সত্তা নিয়ে আমরা আন্দোলন করেছি। আমরা যুগপৎ মানে বিএনপির যে যুগপৎ সঙ্গী সেখানেও আমরা কিন্তু ছিলাম না, আমরা আলাদাভাবে ছিলাম। কারণ আমরা মনে করি একটা রাজনৈতিক দলকে শুধু তার নির্বাচন ছাড়া আর অন্য কোনো কারণে দীর্ঘ সময় জোটবদ্ধ থাকাটা এটা তার সেই রাজনৈতিক দলের জন্য কল্যাণকর না। তো এইটা আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির কারণে আমরা আশা করছি যে আমরা আগামীতে এককভাবে নির্বাচন করার একটা মানে সুযোগ আমাদের আছে, সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। আদার দেন যদি অন্য কোনো অ্যালায়েন্সের হয়, সেই অ্যালায়েন্সের ব্যাপারে আমরা চিন্তা করে যে অ্যালায়েন্সে গেলে আমাদের নীতি কর্মকৌশল আমাদের দলের জন্য ভালো হবে সেটাকেই আমরা বেছে নেব।